যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১,৯০০ ছাড়িয়েছে বলে জানায় দেশটির রেড ক্রিসেন্ট। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ৩০৩ মার্কিন সেনা আহতের খবর প্রকাশ করেছে সিএনএন। একই সাথে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এদিকে ইরানের মিসাইল ভান্ডারের ৩ ভাগের ১ ভাগ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। হামলা পাল্টা হামলা আর দাবি পাল্টা দাবি, মধ্যপ্রাচ্য উত্তেজনার এখন সাধারণ চিত্র। তার চেয়েও মার্কিন ইসরায়েল হামলায় ইরানের মৃত্যু যেন আরও সাধারণ হয়ে গেছে। তাই তো দেশটিতে হামলায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ২,০০০ ছুঁতে চলেছে। জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিনাবে একটি স্কুলে হামলাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছেন। স্কুলে হামলা ছিল একটি যুদ্ধাপরাধ, যেখানে এদিন তেহরানেও আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্রের দাবি তারা শুধু সামরিক এলাকাগুলোকেই লক্ষ্যবস্তু করেছে, আবাসিক এলাকাগুলোতে নয়। এটি সম্পূর্ণ মিথ্যা। প্রায় ২০,৩৯৯টি বাণিজ্যিক ইউনিট যেখানে মানুষ কাজ করে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি সহ ২৯০টি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে কয়েকটি এখন বন্ধ। এটি ইসরায়েলি বাহিনীর আরেকটি অপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। অন্যদিকে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলেও রাতের আধারে ৩টি ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং গুলির শব্দ শোনা গেছে। ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে বরাবরের মতো হতাহতের স্পষ্ট বার্তা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত বাড়িঘরে উদ্ধার কাজ করছে উদ্ধারকারী দল। এদিকে ইরানের হামলায় ৩০০-র বেশি মার্কিন সেনা আহতের কথা জানিয়েছে সিএনএন। অন্যদিকে মেহের নিউজে প্রকাশিত খবরে যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংসের দাবি করেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচির। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলে বিশেষ অনুমতি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তার মধ্যেই এসেছে এই ঘোষণা। টেলিভিশনে দেওয়া ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য আগাম ছাড়পত্র দিয়েছেন। তিনি বলেন, আটকে থাকা মালয়েশিয়ার তেলবাহী জাহাজ ও নাবিকদের মুক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। তবে কাজটি কতটি জাহাজ এই ছাড়পত্র পেয়েছে কিংবা কি শর্তে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আনোয়ার ইব্রাহিম। এদিকে দক্ষিণ কোরিয়ার জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তবে আগে তেহরানের সঙ্গে সমঝোতা ও সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সায়েদ কোজেচি। ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিভ্রান্তিকর পূর্বাভাস দেয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধের আগে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছিলেন যে ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তন অত্যন্ত সহজ হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তেমন না হওয়ায় ভ্যান্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। জেডি ভ্যান্স বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান হিসেবে কাজ করছেন। তার সঙ্গে এই আলোচনায় রয়েছেন মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকাররা। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা। হ্যাকার ওই গোষ্ঠীটির নাম হান্দালা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও থাকবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সিএনএন জানিয়েছে, তারা
যেসব তথ্য ছবি হাতিয়ে নিয়েছে সেগুলো 2011 সাল থেকে 2022 সালের মধ্যকার। তবে FBI এর নিজস্ব তথ্য সেসব ইমেইলে ছিল না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের দাবি যে গ্রুপটি হ্যাকিংয়ে জড়িত তারা এ মাসের শুরুতে একটি সাইবার হামলা চালিয়েছিল, যেটির কারণে যুক্তরাষ্ট্রের একটি বড় চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। শুধু তেল গ্যাস নয়, সার, মাইক্রোচিপ, ওষুধ ও ব্যাটারি শিল্পেও এর প্রভাব পড়েছে। ফলে বিশ্বজুড়ে খাবার থেকে শুরু করে প্রযুক্তি সব খাতেই ব্যয় বাড়ছে অনিশ্চয়তাও। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাব পড়ছে শুধু তেল বা গ্যাসে নয়, খাদ্য, প্রযুক্তি, এমনকি ওষুধের বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। যুদ্ধের আগে প্রতিদিন 100টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটিতে। এর ফলে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বিশ্ববাজারে এরই মধ্যে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন দেশে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে ইউরোপে গৃহস্থালির জ্বালানি খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ অনেক বেড়ে যাবে। বলতে গেলে পুরো বাজারটাই এখন বেশি দামে কিনতে হচ্ছে। সবকিছুরই দাম বেড়েছে, যাতায়াত খরচ, খাবার, সবই। একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে দেশের এই পরিস্থিতি, সব দুর্ভোগ একসাথে এসে পড়েছে। তবে যেহেতু তেলের দাম বেড়েছে, তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে এত বাড়বে তা আমরা আন্দাজ করতে পারছিলাম। হরমুজ প্রণালী বৈশ্বিক কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 1/3 সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ও ফসফেট, এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। কিন্তু সরবরাহ কমে যাওয়ায় ঠিক বপন মৌসুমে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সংকট ছড়িয়ে পড়েছে প্রযুক্তি শিল্পেও। বিশ্বের বড় একটি অংশের হিলিয়াম সরবরাহ আসে কাতার থেকে, যা মাইক্রোচিপ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই হিলিয়াম ব্যবহার করে তৈরি হয় সেমিকন্ডাক্টর, যা স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি ও গৃহস্থালী যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। হিলিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে চিকিৎসা খাতেও। এছাড়া সালফারের সরবরাহেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি পণ্যে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ কমে গেলে ব্যাটারি ও প্রযুক্তি নির্ভর পণ্যের দামও বাড়তে পারে। এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, আর এর সবচেয়ে বড় চাপ পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর আল খারিজ মোহাম্মদ আল ওসমান জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 8 মার্চ আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে নিহত হন বাচ্চু মিয়া। যুক্তরাষ্ট্রের 165 বছরের দীর্ঘ প্রথা ভেঙে এই প্রথমবারের মতো দেশটির কাগজের মুদ্রায় যুক্ত হতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 150তম বার্ষিকী বা সেমি কুইনসেন্টেনিয়াল উদযাপন উপলক্ষে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। সাধারণত মার্কিন ডলারের নোটগুলোতে ট্রেজারি সেক্রেটারির পাশাপাশি ইউএস ট্রেজারির স্বাক্ষর থাকে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে আগামী জুন মাস থেকে নতুন নকশার $100 নতুন
নোট ছাপানো শুরু হয়েছে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা বাজারে ছাড়া হবে। 1861 সালে ফেডারেল কারেন্সি বা মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট যার স্বাক্ষর সরাসরি নোটের উপর স্থান পাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইউক্রেন। কিয়েভ জানায় চুক্তিটি ভবিষ্যতে দুদেশের মধ্যে সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগের ভিত্তি হিসেবে কাজ করবে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সৌদি আরব সফরের অংশ হিসেবে জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে এই চুক্তি হয়। তিনি আরও বলেন, অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত ইউক্রেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রতিরক্ষা চুক্তি নিশ্চিত করেনি রিয়াদ। শনিবার জেদ্দা ছাড়ার কথা রয়েছে জেলেনস্কির। কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। র্যাপার থেকে সরাসরি দেশের সর্বোচ্চ ক্ষমতায় নেপালে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক অধ্যায়। ভূমিধস বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ, যিনি তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। 2025 সালের জেনজি আন্দোলনে যার কণ্ঠস্বর পৌঁছে যায় গোটা নেপালের পথে প্রান্তরে। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। নেপালের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা করলেন 35 বছর বয়সী বালেন্দ্র শাহ। যুব আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দুর্নীতি, স্বজনপ্রীতি আর পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তার পরিবর্তনের প্রতিশ্রুতি তাকে এনে দিয়েছে এই অভূতপূর্ব সাফল্য। বালেন্দ্র শাহ রাজনীতিতে আসার আগে ছিলেন একজন জনপ্রিয় র্যাপার। তার গানগুলোতে উঠে আসতো দুর্নীতি, বৈষম্য আর সাধারণ মানুষের বঞ্চনার কথা। সেখান থেকেই তরুণদের মধ্যে তৈরি হয় তার শক্তিশালী সমর্থন ভিত্তি। 2013 সালে একটি জনপ্রিয় র্যাপ ব্যাটল জিতে আলোচনায় আসেন তিনি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে চমক দেখান বালেন্দ্র। দীর্ঘদিনের প্রভাবশালী দলগুলোকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে তার কঠোর অভিযান যেমন যানজট কমাতে ভূমিকা রাখে, তেমনি পথের ব্যবসায়ী ও বস্তিবাসীদের মধ্যে সমালোচনার জন্ম দেয়। ক্ষমতার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তরুণদের সঙ্গে বালেন্দ্র শাহর গভীর সংযোগ। গত বছরের সেপ্টেম্বরের আন্দোলন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হলেও পরে তার রূপ নেয় দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে বিস্ফোরিত ক্ষোভে। সেখানে বালেন্দ্র শাহর একটি গান আন্দোলনকারীদের জন্য প্রতিবাদের স্লোগান হয়ে ওঠে, যা পৌঁছে যায় নেপালের পথে ঘাটে। ফলাফল, 5 মার্চের নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির নিরঙ্কুশ জয়, ভেঙে পড়ে পুরনো রাজনৈতিক বলয়। শপথ নেওয়ার আগে নিজের স্বকীয়তা ধরে রেখে একটি গান প্রকাশ করেন শাহ, যেখানে তিনি বলেন, অবিভক্ত নেপালি এবার ইতিহাস করার সময়। মুক্তির পর কয়েক ঘন্টার মধ্যেই গানটি পায় লাখো ভিউ। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, 71। ভারতের উত্তরাঞ্চলীয় লাদাখে তুষার ধসের ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 7 জনকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকালে লাদাখের উচ্চভূমির জজিলা পাসে এই তুষার ধসের ঘটনা ঘটে। এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি বরফের নিচে চাপা পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি এখনও উদ্বেগজনক হওয়ায় উদ্ধার অভিযান
অব্যাহত রয়েছে। বহু মানুষ বরফের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।